আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি আসলে কথা বলার মতো কোনো বিষয় না। 2024 সালের 16 জুলাই যখন কোটা সংস্কার আন্দোলনের একটা কঠিন অবস্থায় পৌঁছে, তখন মিরপুরের ছাত্র জনতা এক দারুণ অভ্যুত্থানের মাধ্যমে পুরো মিরপুরটাকে ফ্যাসিস্টদের বিপক্ষে ব্লক করে দিয়েছিল। সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই সব সহযোদ্ধা যারা শাহাদাত বরণ করেছে এবং যারা হাসপাতালে এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। তাদের জন্য আমি তাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি যে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে তাদের জন্য আসলে কিছুই করতে পারিনি। আমি যদি নিজে শহীদ হয়ে যেতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমি নিজে শহীদ, আল্লাহ আমাকে কবুল করেননি, আমি নিজে আহত হইনি, কিন্তু আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, আমি কোনোটাই আসলে পালন করতে পারিনি। আমি আসলে এমন একজন যোদ্ধা যে আসলে আমার সহযোদ্ধাদের জন্য কিছুই করতে পারছি না। 1 বছর শেষ জুলাই বিপ্লবের পর বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে। মানুষ মত প্রকাশের স্বাধীনতা, মানুষ তার বিবেকের যে তাড়না, বিবেকের যে কথা, এগুলা বলতে পারছে। খুনি ফ্যাসিস্ট হাসিনা, ছাত্রলীগের মতো নৃশংস সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের মতো শীর্ষ সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয়েছে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমার জুলাই যোদ্ধাদের শাহাদাতের শহীদদের বিচার এখনো আসলে হয়নি। আহত ভাইরা এখন হাসপাতালে কাতরাচ্ছে। তার মধ্যেও জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটা এখন বিভিন্ন ডাইমেনশনে ভাগ হয়ে গেছে। কেউ জুলাইকে টাকা উৎপাদনের মেশিন মনে করছে, কেউ জুলাইকে তার চেতনা বিক্রি করার ট্রাই করছে, কেউ জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতার মোহে নিয়ে ব্যস্ত আছে। কিন্তু সবার আগে আমাদের জুলাইয়ের যে শহীদরা আমাদের জন্য জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ দিল, দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যে বাংলাদেশে নতুন বিপ্লব করলেন, আপনি আসলে কি করছেন? এই প্রশ্ন আমার এবং এই প্রশ্ন আপনার। আমি আসলে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা করছি। একটি হলো মিরপুরের জুলাই যুদ্ধ। 16 জুলাই যখন মিরপুরে জুলাই যুদ্ধ শুরু হয়, শুরুর দিন এবং শুরু থেকেই আমি অংশগ্রহণ করি। আমার মেসের আমারই একদম প্রিয় সহযোদ্ধা আরিফ ভাইকে খুব মনে পড়ছে আজকে ভিডিও করার সময়। ভাইয়ের সাথে হাঁটি হাঁটি পা পা করে যখন প্রথম সমাজ কল্যাণ রোডের পাশের মেস থেকে বের হয়ে আসলাম, শেওড়াপাড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে যখন মিরপুর 10-এ পৌঁছালাম, তখন আন্দোলন অনেক বেশি জমে উঠেছে। পাশেই দেখি মাহমুদুল, আমার বন্ধু ইসমাইল, আহাদ ভাই, মিজান ভাই, আমার সিনিয়র সবাই আছে। কারো পেস্ট মাখানো মুখে, কারো হাতে লাঠি, কেউ রক্তাক্ত। সেই 16 থেকে নিয়ে শুরু করে 36 জুলাইয়ের যে স্বাধীনতা, এই স্বাধীনতার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। যুবলীগের ক্যাডাররা আমাকে, আরিফ ভাইকে ধরার জন্য পাকড়াও করার ট্রাই করেছে। ঘটনা ঘটেছে পিছন দিক থেকে গুলি করেছে, আমার পাশে শহীদ হয়েছে, আমাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেননি। ঘটনা ঘটেছে আমার পাশের বোনের গুলি লেগেছে। ঘটনা ঘটেছে আল হেলাল হাসপাতাল থেকে স্নাইপার শট করেছে, আমার গুলিটা আসলে লাগেনি। আমি বেঁচে গেছি, কিন্তু আমি আসলে বেঁচে যাই না, বেঁচে মরে গেছি। যদি শহীদ হয়ে যেতাম তাহলে সেটাই আমার বড় প্রাপ্তি হতো। তবে আমার সহযোদ্ধার প্রায় 70+ মিরপুরে যে শহীদদের অনেকেই চিনি, অনেকেই আসলে তাদের পরিচয় আসলে জানি না। শহীদরা এখন হয়তো জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। কিন্তু আমার আহত ভাইদের এখনো আসলে সঠিক সুচিকিৎসা এখনো আমরা আসলে ব্যবস্থা করতে পারিনি এই ইন্টারিম গভর্নমেন্ট। তবে কয়েকটি বিষয় আমার কাছে মনে হয়েছে মিরপুর নিয়ে বলা উচিত। একটা হলো মিডিয়া নিয়ে একটা কথা। আমি মিরপুর নিয়ে একটা অনীহা লক্ষ্য করছি। আমি গত কয়েকদিন যাবৎ খেয়াল করলাম, মিরপুর নিয়ে মাত্র 1-2টা রিপোর্ট তৈরি করেছে মিডিয়া। আপনি মিরপুর নিয়ে সার্চ দিয়ে দেখবেন, জুলাই নিয়ে মিরপুর নিয়ে তেমন কোনো কাজই আসলে হয়নি। জুলাই ঢাকার 5টা হটস্পট ছিল জুলাই, বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, এই কয়েকটা জায়গায় ঢাকার হটস্পট ছিল। তার মধ্যে মিরপুরে যে আন্দোলন উঠেছিল, যে জনতার বিপ্লব হয়েছিল,
মিরপুর তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে একটু কম কষ্ট, এজন্য আমার যোদ্ধাদেরকে আপনারা একটু কম স্মরণ করেন। মিডিয়ার ভাইদেরকে বলবো আমার যোদ্ধাদের কাহিনীগুলো আপনারা একটু নিয়ে আসেন। আরও বলবো, দ্বিতীয় পয়েন্ট হলো বাংলাদেশের জুলাই নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে, প্রকাশনী হচ্ছে, লিফলেট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। মিরপুরে এটাকে একটু নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মিরপুর বাংলাদেশের একটু মধ্যবিত্ত শ্রেণীর মানুষের থাকার জায়গা। এই জায়গাটাই অনেক অংশে উত্তরার মতো পরিকল্পিত অনেক ভবন, অনেক কিছু নাই। এখানে গরিব মানুষ যুদ্ধ করছে, তো এখানে গরিব মানুষের যোদ্ধাদের আসলে ভ্যালু তুলনামূলক মনে হয় আমার কাছে তারা কম দিচ্ছে। আমার যোদ্ধাদেরকে আপনারা এভাবে অবমূল্যায়ন করবেন না। বিশেষ করে আগামী ৩৬ জুলাইয়ের আগে জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য কফিন নিয়ে ইনশাআল্লাহ সচিবালয় কার্যালয়ে থাকছি ইনশাআল্লাহ। আগামী ৩ আগস্ট কফিন কর্মসূচিতে সকলকে আহ্বান জানাচ্ছি। এছাড়াও জুলাই নিয়ে যারাই কাজ করবে তাদের সাথে আমরা আছি। আমরা জুলাইয়ের জন্য কাজ করতে চাই। জুলাই নিয়ে আপনারা এগিয়ে আসুন। সমাজের প্রত্যেক জায়গায় জুলাইয়ের স্পিরিট, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে আপনারা মোকাবেলা করুন। কোথাও কোনো গ্রামে, কোনো উপজেলায়, কোনো পৌরসভায়, কোনো জেলায়, কোনো বিভাগে, ঢাকায়, সারা বাংলাদেশে যারাই চাঁদাবাজি করতে চায় তাদের গলাকে চেপে ধরুন এবং তাদেরকে বুঝিয়ে দিন জুলাই বিপ্লব এখনও শেষ হয়নি। জুলাইয়ের সময় আমরা সকলে একসাথে ছিলাম। এখন বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন ফ্রন্টে আমরা হয়তো পলিটিক্স করি, কিন্তু আমরা চেতনায়, আমরা আমাদের জুলাইয়ের কাজে সবাই এক আছি। এবং বিশেষ করে খুনিদের, ফ্যাসিস্টদের বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত, জুলাইয়ের যে সনদ, এই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব না। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।